ইনকনভেনিয়েন্স, আসলে লোডশেডিং হওয়ার কারণে আমরা ক্লাসটা রাইট টাইমে শুরু করতে পারিনি, ঠিক আছে? যেহেতু আমার এখানে ইলেকট্রিসিটি ছিল না, আর ভার্চুয়াল ক্লাসের দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট পসিবল ইন্টারাপশন, যেটাকে আমরা বলতে পারি যে এর চেয়ে উত্তম ইন্টারাপশন আর হইতেই পারে না, যেখানে ইলেকট্রিসিটি না থাকলে ক্লাস নেওয়া যায় না। ওকে, আমি উত্তম এই জন্যই বললাম যে ইন্টারনেট যুগে বা এই ভার্চুয়াল সেশনে এইটাই হলো সবচেয়ে বাজে, তাকে একটু ব্যঙ্গ করে আর কি উত্তম বলা। ওকে, আমরা যেহেতু অলরেডি 15 মিনিট লেট, তো আমার মনে হয় আমরা ক্লাসটা শুরু করি নাকি? কিন্তু পার্টিসিপেন্ট তো অনেক কম। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? ম্যাম শোনা যাচ্ছে, সবাই একটু লেট হওয়ার কারণে হয়তো দেরি হচ্ছে আসতে। আচ্ছা, তাহলে সবাই জয়েন করুক, তারপর ক্লাস শুরু করি, কি বলো? ম্যাম শুরু করে দেন, চলে আসবে। আচ্ছা, যেহেতু আমরা অলরেডি 16 মিনিট লেট। ওকে, ইতিমধ্যে তোমরা চ্যাট বক্সে তোমাদের আইডিটা একটু দিয়ে দাও, ঠিক আছে? আমি পরে আইডিটা একটু কল করে নেব। এখন তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করব। গত ক্লাসে আমরা কি পড়িয়েছিলাম? গত ক্লাসে আমরা কি পড়িয়েছিলাম মনে আছে? কত দূর পড়িয়েছিলাম? তোমরা কি আমার কথা শুনতে পারছো? জি ম্যাম শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ার। আচ্ছা, আমি বলেছি গত ক্লাসে আমরা কোন পর্যন্ত পড়েছি? ম্যাম রুট ফরমেশন পড়ানো হয়েছিল, ফ্যাক্টরস গুলো। আচ্ছা, ফ্যাক্টরস পর্যন্ত পড়ানো হয়েছে, দ্যাট মিন্স আমরা কাটিং পড়েছি, তাই তো? আশরাফুন নাহার নূপুর ম্যাডাম সম্ভবত তোমাদেরকে কাটিং এবং লেয়ারিং দুটো প্র্যাকটিক্যাল পড়িয়েছেন। তাহলে কাটিংটা যেহেতু আমরা থিওরিটিক্যাল পড়েছি, আমরা সেহেতু লেয়ারিংটা আজকে পড়বো, তবে একটু হালকা পড়ে যাব, আমরা যতটুকু আমাদের দরকার আমরা ততটুকুই পড়বো। আমি তোমাদেরকে বলেছি যে তোমাদের সাথে আমার যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হবে, সেই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো যেহেতু থিওরি ক্লাসের সাথে রিলেটেড, সেজন্য আমি থিওরি ক্লাসেই প্র্যাকটিক্যাল ক্লাসটা নিয়ে নিব। আমি আবার বলছি যে থিওরি ক্লাসেই আমি প্র্যাকটিক্যাল ক্লাসটা কন্ডাক্ট করব, ঠিক আছে? সেই হিসেবে কাটিং এবং লেয়ারিং এই দুটো ম্যাডাম পড়িয়েছেন, ম্যাডাম প্র্যাকটিক্যাল করিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে আদার্স যে গ্রাফটিং এবং বাডিং এই দুটো সেক্টর আছে, এই প্র্যাকটিক্যালগুলো আমি তোমাদেরকে, আর সেক্ষেত্রে আমাদের এগুলো থিওরিটিক্যাল পড়ার পাশাপাশি আমরা প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখে নিব। ওকে, যেহেতু ম্যাডাম তোমাদেরকে লেয়ারিং অলরেডি প্র্যাকটিক্যাল ক্লাস করিয়েছেন বা নিয়েছেন, সেক্ষেত্রে আমরা জাস্ট আজকে শুধু লেয়ারিং এর কিছুটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং কি এই জিনিসটুকু দেখে, তাদের টাইপস গুলো দেখে আমরা লেয়ারিং ক্লাসটাকে স্কিপ করব। ওকে ওকে ম্যাম। ওকে, সো লেয়ারিং কি, যেহেতু তোমরা অলরেডি লেয়ারিং করে ফেলেছো, দ্যাট মিন্স মাথায় অবশ্যই তোমাদের আছে যে লেয়ারিংটা আসলে কি। লেয়ারিংটা কি ছিল বলো তো? স্ক্রিনে তো দেখাই যাচ্ছে, দেখেও তো বলা যায় যে লেয়ারিংটা আসলে এটা। তোমরা যদি রেসপন্স না করো, আমার পক্ষে কিন্তু বোঝা পসিবল নয় যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা। এখানে ফিজিক্যাল ক্লাস হচ্ছে না, এটা ভার্চুয়াল ক্লাস। বারবার আমি তোমাদেরকে এই কথাটা বলেছি, রেসপন্স করতে হবে, হ্যাঁ বুঝিনি, বুঝতে পেরেছি, এই কথাগুলো তোমাদের বলতে হবে। 55 পার্টিসিপেন্ট, অথচ একজনেরও কোনো রেসপন্স নাই। তোমরা কি আছো নাকি জয়েন দিয়ে চলে গিয়েছো? ম্যাম লেয়ারিং কমের মতো অনেকটা মনে হয়। ক্লাস করেছো, ম্যাডামের ক্লাস করেছো? না ম্যাম ওই ক্লাসটা মিস। আচ্ছা, 55 পার্টিসিপেন্ট, এর মধ্যে কি এমন কেউ নেই যে লেয়ারিং এর ডেফিনেশন বা লেয়ারিং জিনিসটা কি হুবহু তোমাকে ইংলিশে ডেফিনেশন বলতে হবে? নট নেসেসারি। লেয়ারিংটা কি ছিল সেটা কি কেউ বলতে পারো?
দ্যাট মিন্স তোমরা ম্যাডামের ক্লাসে ছিলে না কেউ, তোমরা ম্যাডামের ক্লাসে জাস্ট জয়েন করে চলে গিয়েছো, বিষয়টা কি তাই? আচ্ছা, তোমরা যদি কথা না বলো তাহলে আমাকে ক্লাসটা এখানে স্টপ করে দিতে হবে। ম্যাম লেয়ারিং তো ম্যাম ওই যে মাতৃ গাছে থাকা অবস্থায় যে ওই যে ইয়ে করছিল ম্যাম, যে হালকা কাইটে তারপর উপর দিয়ে পলিথিন বেঁধে দিছিল ম্যাম যে পড়াইছিল। হ্যাঁ, আমি সেটাই জানতে চাচ্ছি যে তোমাদেরকে হুবহু ডেফিনেশন বলতে বলিনি, আমি বলেছি ম্যাডাম যে ক্লাস করিয়েছেন সেই আলোকের লেয়ারিংটা কি ছিল তোমরা বলতে পারো কিনা। লেয়ারিংটা হলো, আচ্ছা তার আগে আমাকে বলো বাকি পার্টিসিপেন্টরা মানে ব্যাপারটা কি, তারা কথা বলছে না কেন? ম্যাম অনেকে যে আইডি লিখছে তো চ্যাট বক্সে, এই কারণে হয়তো রিপ্লাই দিতে পারছে না। আচ্ছা, আইডি চ্যাট বক্সে লিখলে কি আমার কথা শোনা যায় না, রেসপন্স করা যায় না? জি ম্যাম। সরি ম্যাম, নেট প্রবলেমের কারণে রেসপন্স করতে প্রবলেম হচ্ছিল ম্যাম। ভেজিটেটিভ প্রপাগেশনের একটা মাধ্যম হচ্ছে ম্যাম লেয়ারিং। হ্যাঁ, ভেজিটেটিভ প্রোপাগেশনের একটা মাধ্যম হলো লেয়ারিং। ওকে, আমি জানতে চেয়েছি লেয়ারিং ক্লাসটা যে তোমরা করেছো সেই আলোকে কি তোমরা আমাকে কিছু বলতে পারো যে ম্যাডাম লেয়ারিংটা আসলে এরকম এরকম ছিল? ম্যাম দুই একটা প্রকারভেদ মনে আছে, যেমন সার্পেন্টাইন লেয়ারিং আর টিপ ওকে, আমি তোমার কাছে টাইপ লেয়ারিং, এই দুইটা। আমি বলেছি যে লেয়ারিং তোমরা একজন তোমাদের মধ্যে বলেছে যে ম্যাডাম ওই যে গাছে থাকা অবস্থায় আমরা কেটে সেখানে পলিথিন দিয়ে র্যাপ করে দিয়েছিলাম, এ ধরনের কিছু একটা সম্ভবত আমরা করেছি। তোমাদের মধ্যে একজন এই করেছে। আমি জাস্ট তোমাদেরকে এটাই রিমাইন্ড করতে চাই, আমরা যে লেয়ারিংটা তোমাদেরকে পড়িয়েছি মানে ম্যাডাম পড়িয়েছেন, সেখানে লেয়ারিংটা কি ছিল? আমরা যে ভেজিটেটিভ প্রোপাগেশন মেথডটা ইউজ করেছি, প্যারেন্ট প্ল্যান্ট সেইখানে মানে না কেটে, কাটিং এর ক্ষেত্রে আমরা কি করেছি, কেটে নিয়ে এসেছি, এসে প্রোপাগেশন করেছি। কিন্তু এক্ষেত্রে আমরা প্রোপাগেশন করি অ্যাটাচ অবস্থায়, প্ল্যান্টে অ্যাটাচ অবস্থায় আমরা কিন্তু প্রোপাগেশনটা করেছি। তোমাদের কি মনে আছে? আচ্ছা, মনে না থাকলে আমি একটু ছবিটা দেখিয়ে দিই, তাহলে হয়তো মনে পড়বে। এই যে দেখো, এরকম সিচুয়েশন ম্যাডাম তো দেখেছেন বা পড়িয়েছেন? জি ম্যাম পড়িয়েছেন। হ্যাঁ, এটাই হলো লেয়ারিং। এই লেয়ারিং এর বেশ কয়েকটা নাম ছিল, তার মধ্যে হলো এয়ার লেয়ারিং। এই যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো এয়ার লেয়ারিং এর ফিগার। ওকে, এখানে কি করেছিলাম আমরা, যে আমরা লেয়ারিংটা হলো এমন একটা প্রসেস যেখানে আমরা রুট ফর্ম করি, রুট ফর্মেশন করি নতুন করে একটা ইন্ডিভিজুয়াল তৈরি করার জন্য। কিন্তু সেই পুরো প্রসেসটাই আমরা করি মাদার প্ল্যান্টে অ্যাটাচ থাকা অবস্থায়। এই যে দেখো, মাদার প্ল্যান্ট থেকে কিন্তু আমরা ডিটাচ করিনি, মাদার প্ল্যান্টের সাথে অ্যাটাচ থাকা অবস্থায় এই ব্রাঞ্চের কিছু বার্ক আমরা তুলে ফেলি এবং সেখানে আমরা কি করি, রুটিং ইউজ করি, সয়েল এবং সাথে কিছু ডিকম্পোজড কাউডাং ইউজ করে আমরা সেটাকে একটা প্রলেপ দেই, দেওয়ার পরে সেখানে পলিব্যাগ দিয়ে র্যাপিং করে বেঁধে রাখি কিছুদিন। তারপরে প্রায় মাসখানেক পর বা 1.5 মাস 2 মাস পর আমরা সেখানে কি দেখতে পারি, নতুন করে রুট ফর্ম করছে। এই হোল প্রসেস, এই যে প্রসেস ভেজিটেটিভ প্রোপাগেশনের, এই যে রুট ফর্ম করলো, রুট ফর্ম করার পরে কি হইলো, নতুন একটা গাছ তৈরি করা যাবে এখান থেকে। দ্যাট মিন্স এই জায়গায় রুট তৈরি হইলো, তখন আমরা কি করব, এই ব্রাঞ্চটা এখানে কেটে দিব, কেটে দিয়ে এই ব্রাঞ্চটাকে রুট সহ আলাদা জায়গায় পটিং করব। দ্যাট মিন্স আলাদা জায়গায় টবে করে আমরা লাগাবো, দেন সেখান থেকে আমরা নতুন একটা প্ল্যান্ট পাবো। এই যে হোল প্রসেস, এটাকেই বলা হয় লেয়ারিং। ঠিক আছে, এটাকেই বলা হয় লেয়ারিং। আর এয়ার লেয়ারিং বলার কারণ হলো যেহেতু ব্রাঞ্চটা শুট এবং ব্রাঞ্চটা হলো গিয়ে আমাদের ভাসমান অবস্থায়, দ্যাট মিন্স কি, এটা হলো সারাউন্ডিংসে, এই জন্য এটাকে বলা হচ্ছে এয়ার লেয়ারিং। এয়ার লেয়ারিং এর বেশ কয়েকটা নাম আছে, তুমি বলতে পারো? কারো কি কোনো নাম মনে আছে এয়ার লেয়ারিং এর? আর কোনো নাম আছে কিনা? সিম্পল লেয়ারিং। সিম্পল লেয়ারিং না, এয়ার লেয়ারিং এর বেশ কয়েকটা চেঞ্জ নেম আছে। চাইনিজ লেয়ারিং, ম্যাম পট লেয়ারিং। পট লেয়ারিং, মার্কোটেস লেয়ারিং, চাইনিজ লেয়ারিং, মার্কোটেস লেয়ারিং, ইয়েস। এয়ার লেয়ারিং এর এগুলো হলো কিছু অ্যাডিশনাল নেম। ওকে, তাহলে হলো এটা হলো লেয়ারিং,
যেটা ম্যাডাম আমাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাসে অলরেডি পড়িয়ে দিয়েছেন। আমি বলেছি প্র্যাকটিক্যাল ক্লাসে যেহেতু পড়ানো হবে সেহেতু এই দুটো আমি জাস্ট একটু তোমাদেরকে ডিটেলসে না পড়িয়ে হালকা একটু পড়িয়ে যাব, যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাসে ম্যাডাম তোমাদেরকে ডিটেলসটা পড়িয়ে দিয়েছেন যে লেয়ারিংটা কিভাবে করতে হয়, কিভাবে কাটতে হয়, কতদিন ওয়েট করতে হয়। ওকে, তাহলে Ma'am, লেয়ারিং ক্লিয়ার আমরা ma'am, জানতে পারলাম। এখন লেয়ারিং করলে ম্যাম সুবিধা কি একটা এবং অসুবিধা কোয়েশ্চেন কি? ছিল ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম আমরা যে ওই যে দেখি নার্সারিতে কলম করে, এটা কি এয়ার লেয়ারিং? আচ্ছা গাছে যে কলম আচ্ছা করে। আমি বলি, এই যে এটাকে বলা হয় গুটি কলম, ঠিক আছে? এটাকে বলা হয় গুটি কলম, মানে এয়ার জি, লেয়ারিং এর আরেকটা নাম হলো গুটি কলম, ম্যাম। ঠিক আছে? বুঝতে পারছি ম্যাম। লিচুর ক্ষেত্রে এয়ার লেয়ারিং যেটা করা হয় সেটাকে বলা হয় গুটি কলম। আবার আমরা যখন ম্যাঙ্গোর ক্ষেত্রে গ্রাফটিং গুলো করি এগুলোকে বলা হয় জোর কলম, ঠিক জি, আছে? ম্যাম। হ্যাঁ, যে কলমগুলো আমরা দেখি আর কি বিভিন্ন অর্চার্ডে, সেগুলো সাধারণত এই ধরনের লেয়ারিং গুলো। লিচু গাছে সাধারণত আমরা এয়ার লেয়ারিং করি, জি, এটাও ম্যাম। কলম। বুঝতে পারছি। আবার আম গাছে যেটা করি সেটাও কলম, কিন্তু কলমের বিভিন্ন নাম আছে। ওকে জি, ম্যাম। ওকে, এবার আসো লেয়ারিং এর অ্যাডভান্টেজ কি, লেয়ারিং করলে কি সুবিধা। সাধারণত লেয়ারিং সেসব গাছেই আমরা করি যেসব গাছ কাটিং বা গ্রাফটিং এর মাধ্যমে প্রোপাগেশন করা যায় না, তাদেরকে একমাত্র ওয়ে হলো লেয়ারিং এর মাধ্যমে বংশ বিস্তার করানো। লেয়ারিং একটা সিম্পল মেথড, যেহেতু দেখছো প্র্যাকটিক্যাল ক্লাসে। আর লেয়ারিং করার জন্য স্কিল পারসন প্রয়োজন, তবে হাইলি স্কিল্ড পারসন খুব একটা দরকার হয় না। আর লেয়ারিং এর জন্য ইকুইপমেন্ট খুব কম প্রয়োজন। এটা হলো অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কি, স্কিল পারসন আমি প্রথমেই বললাম যে খুব একটা স্কিল পারসন প্রয়োজন নেই, তবে একেবারেই যে স্কিল পারসন না হলেও চলবে তা কিন্তু নয়। এটাকে যদি সাকসেসফুল করতে চাই অবশ্যই আমাদের স্কিল পারসন বা স্কিল লেবার প্রয়োজন। এটা হলো ডিসঅ্যাডভান্টেজ, যে আমরা অদক্ষ কাউকে দিয়ে যদি লেয়ারিংটা করাই তাহলে সেটা সাকসেসফুল হবে না। দেন লেয়ার্ড প্ল্যান্ট সার্টেন অ্যামাউন্ট অফ ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন। হ্যাঁ, এটা একটা কথা হলো শুধুমাত্র লেয়ার প্ল্যান্টের জন্য না, এটা হলো গ্রাফট যে প্ল্যান্টগুলো আছে তাদের জন্য। এদের জন্য এক্সট্রা কিছু কেয়ার প্রয়োজন, এক্সট্রা অ্যাটেনশন প্রয়োজন। কিছুদিন পর পর তোমাকে গিয়ে অবজার্ভ করতে হবে যে এখানে আসলে রুট ফর্ম করছে কিনা, বা মিডিয়ার কি অবস্থা, মিডিয়া কি বেশি শুকিয়ে গেছে কিনা, দ্যাট মিনস ড্রাই হয়ে গেছে কিনা, সেখানে কি আমাদের ইরিগেশন দিতে হবে কিনা, পানি সাপ্লাই করতে হবে কিনা, এই জন্য কিছু কিছু অ্যাটেনশন আমাদেরকে দিতে হয়। ওকে, যেটা সাধারণত সিড প্রোপাগেটেড প্ল্যান্টে আমরা সাধারণত দিয়ে রাখি না। আমরা কি করি, সিড প্রোপাগেটেড প্ল্যান্টে সিডগুলোকে রোপণ করে দিই, সিড থেকে চারা তৈরি হয়। কিন্তু যখন আমরা ভেজিটেটিভ প্রোপাগেশনে যাই লেয়ার প্ল্যান্টের ক্ষেত্রে, সেখান থেকে রুট ফর্ম করবে কিনা, মিডিয়ার কি অবস্থা, মিডিয়ার কি আদৌ কাজ করছে কিনা, এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে একটু যথাযথ কনসার্ন হতে হয়। এবার আসো কি কি ধরনের লেয়ারিং আছে। তোমাদের মধ্যে একজন বলেছে সার্পেন্টাইন লেয়ারিং, কেউ বলেছে সিম্পল লেয়ারিং। হ্যাঁ, এগুলো আসলে আমাদের লেয়ারিং এর বিভিন্ন টাইপস। এইটা হলো এয়ার লেয়ারিং। সিম্পল লেয়ারিং দেখো, সাধারণত আমরা সাইট্রাস এ ধরনের ফ্রুটগুলোতে লেয়ারিং করে থাকি, লিচুতে করি, লেবুতে করি। তো সেক্ষেত্রে সিম্পল লেয়ারিং এর ক্ষেত্রে কি হয়, সিম্পল লেয়ারিং এর ক্ষেত্রে আমরা নিচ থেকে গোড়ার দিক থেকে যে ব্রাঞ্চটা থাকে সেই ব্রাঞ্চটাকে টেনে মাটির সাথে কিছুটা মাটির ভিতরে দিয়ে কিছুটা মাটি দিয়ে ঢেকে দিই। দেন সেখানে কি হয়, মাটি দিয়ে ঢেকে দেওয়ার কারণে সেখান থেকে নতুন করে রুট তৈরি হয়। রুট তৈরি হলে কি হবে, এটা নতুন একটা ইন্ডিভিজুয়াল প্ল্যান্ট হয়ে গেল। দেন আমি যদি এই জায়গায় কাট করে দেই তাহলে এটা আলাদা একটা সেপারেটেড প্ল্যান্ট। এটা হলো সিম্পল লেয়ারিং, যেমন একটা ব্রাঞ্চ নিয়ে আমরা যখন করি তখন। টিপ লেয়ারিং হলো, দেখো সিম্পল এবং টিপ লেয়ারিং এর মধ্যে পার্থক্য কোথায়। টিপ লেয়ারিং এর ক্ষেত্রে গাছের টিপ পোর্শনটাকে মাটিতে একদম টিপ করে দেওয়া হয়, আর সিম্পল লেয়ারিং এর ক্ষেত্রে কিন্তু টিপ পোর্শনটা কিন্তু মাটির উপরে আছে। জাস্ট টিপ পোর্শনটাকে মাটির উপরে রেখে বেন্ড করে যে লেয়ারিংটা করা হয় সেটাকে বলা হয় সিম্পল লেয়ারিং। আর টিপ পোর্শনকে আমরা যখন মাটিতে ডিপিং করি তখন সেটাকে বলা হয় টিপ লেয়ারিং, যেহেতু এর টিপ পোর্শনটা দিয়েই আমরা লেয়ারিংটা করছি। সার্পেন্টাইন লেয়ারিং হলো একটা ব্রাঞ্চ থেকে যখন আমরা 2 টাইমস বা 3 টাইমস হলো গিয়ে লেয়ারিং করব। সিম্পল লেয়ারিং হিসাবেই যখন আমরা 2 বা 3 বার লেয়ারিং করব একটা ব্রাঞ্চ, যখন ব্রাঞ্চটা অনেক বড় হয় সেই লেয়ারিংটাকে সাধারণত বলা হয় সার্পেন্টাইন লেয়ারিং।
এবং আরেকটা হলো ট্রেন্স লেয়ারিং। ট্রেন্স লেয়ারিংটা হলো একটা ব্রাঞ্চকে পুরোপুরি মাটিতে গ্রাউন্ডে যখন আমরা শোয়ায়ে দেই এবং সেই শোয়ানো অবস্থায় যখন বিভিন্ন পয়েন্টে আমরা রুট ক্রিয়েট করার জন্য মিডিয়া দিয়ে ঢেকে দিই, এইটাকে বলা হয় ট্রেন্স লেয়ারিং। আরেকটা হলো মাউন্ট লেয়ারিং। মাউন্ট লেয়ারিং হলো পুরো গাছের গোড়া থেকে শুরু করে ব্রাঞ্চ পর্যন্ত যতগুলো ব্রাঞ্চ আছে সেই পর্যন্ত যদি আমরা ঢেকে দেই অর্ধেকটা পোর্শন, সেক্ষেত্রে আমরা সেই ব্রাঞ্চগুলো প্রত্যেকটা থেকে নতুন করে রুট পাবো। সেক্ষেত্রে সুবিধা কি? সুবিধা হলো আমরা আগে ছিল একটা গাছ, এরপরে আমরা যখন 4টা বা 5টা যতগুলো ব্রাঞ্চ থাকবে সেই সবগুলো ব্রাঞ্চ থেকে যখন আমরা রুট ফর্ম করতে পারবো, সেই প্রত্যেকটা ব্রাঞ্চ তখন আলাদা আলাদা গাছ হিসাবে এস্টাবলিশ হবে। এটাই হলো সুবিধা, যাকে বলা হয় মাউন্ট অর স্টুল লেয়ারিং। গট ইট? বুঝতে পেরেছো তোমরা? জি ম্যাম। ম্যাম তাহলে হলো এই ছিল লেয়ারিং, লেয়ারিং এর টাইপস এবং লেয়ারিং এর প্রসিডিউর। ওকে, এবার আসো আমাদের গ্রাফটিং, লেয়ারিং, কাটিং সবগুলোই হলো ভেজিটেটিভ প্রোপাগেশন মেথড। ভেজিটেটিভ প্রোপাগেশন মেথড হলো সেই যে মেথডে বংশবিস্তার করা হয় উইথআউট সিড ছাড়া যে মেথডে বংশবিস্তার করা হয় সেটাকে বলা হয় ভেজিটেটিভ প্রোপাগেশন অর অ্যাসেক্সুয়াল প্রোপাগেশন। সেগুলোর মধ্যে লেয়ারিং, গ্রাফটিং, বার্ডিং, কাটিং এ ধরনের যে প্রসেসগুলো আছে তার মধ্যে গ্রাফটিং আরেকটা প্রসেস। ওকে, এখন গ্রাফটিংটা কি? কিছুক্ষণ আগে একজন বললো না তোমাদের ফ্রেন্ড যে ম্যাডাম আমরা যে কলমগুলো দেখি সেগুলোই কি লেয়ারিং? আমি বলেছি তখন যে গ্রাফটিং যেগুলো করি সেগুলোও কলম, লেয়ারিং যেটা করা হয় সেটাও কলম, তারপরে হলো বার্ডিং যেটা করা হয় সেটাও কলম। কলম মানে হলো নতুন করে কোনো একটা দুটা পার্টকে যোগ করে জয়েন্ট দিয়ে যে একটা ইন্ডিভিজুয়াল প্ল্যান্ট করা হয় সেটাই হলো মূলত কলম করা গাছে। ওকে, এখন গ্রাফটিং কি? গ্রাফটিং হলো জয়নিং অফ ডিফারেন্ট প্ল্যান্ট পার্টস। একটু মনোযোগ দিয়ে দেখো, জয়নিং অফ ডিফারেন্ট প্ল্যান্ট পার্টস, দ্যাট মিনস ডিফারেন্ট প্ল্যান্ট পার্ট জয়েন করতে হবে টুগেদার, একত্রে, ইন সাচ এ ওয়ে দ্যাট দে ইউনাইট অ্যান্ড কন্টিনিউ দেয়ার গ্রোথ অ্যাজ এ সিঙ্গেল প্ল্যান্ট। এমনভাবে তাদেরকে একত্রিত করতে হবে যাতে তারা দুইটা প্ল্যান্ট পার্ট মিলে একটা প্ল্যান্ট পার্ট হয় এবং একটা সিঙ্গেল প্ল্যান্ট হিসাবে তারা তাদের গ্রোথ ডেভেলপ করে। এই প্রসেসকে বলা হয় গ্রাফটিং। আচ্ছা, আমরা তার আগে একটু ছবি দেখে আসি তাহলে বুঝতে পারবো। এখানে বিভিন্ন ধরনের গ্রাফটিং এর ফিগার দেয়া আছে। দেখো, আমরা বলেছি কি গ্রাফটিং হলো একটা আর্ট অফ জয়েন করার একটা প্রসেস, যেখানে দুইটা ডিফারেন্ট প্ল্যান্ট পার্টসকে আমরা একত্রে জয়েন করব এবং তারা পরে ইউনাইট করে সিঙ্গেল প্ল্যান্ট হিসেবে আচরণ করবে। এখানে দেখো প্রথম ফিগারে দেখো দুইটা ডাল আমরা দেখতে পাচ্ছি, দুইটা ডাল দুইটা ডিফারেন্ট প্ল্যান্টের। এই দুইটা ডাল থেকে আমরা কিছু অংশ কেটে কি করেছি, জোড়া দিয়েছি, মানে একসাথে করেই কাটা পোর্শনকে একসাথে করে দেন সেটাকে আমরা পলি দিয়ে র্যাপ করে দিয়ে তারপর সেটা কাভার করেছি। দেন কিছুদিন পর আমরা দেখব এই জায়গাটা জয়েন নিয়ে নিয়েছে। জয়েন নিয়ে নেওয়ার পর আমরা দেখব যে এটা ডিফারেন্ট থেকে সিঙ্গেল প্ল্যান্ট হয়েছে। এটা হলো কন্টাক্ট গ্রাফটিং। এটা আমি তোমাদেরকে পরে বলছি। তুমি হয়তো বলতেই পারো যে ম্যাডাম এখানে তো আমরা উপরেও দুটো দেখছি ডাল, নিচেও দুটো ডাল দেখছি, তাহলে এটা সিঙ্গেল প্ল্যান্ট কিভাবে হলো? হ্যাঁ, এই জিনিসটাই আমরা একটু পরে বলবো। তার আগে আমি তোমাদেরকে এইটা দেখাই যেটা বোঝার জন্য বেশি সুবিধা। দেখো, ক্লেফট গ্রাফটিং এর ক্ষেত্রে নিচে একটা পার্ট উপরে একটা পার্ট, এটা কিন্তু বোঝার সুবিধার্থে আমরা কিন্তু কাটা পোর্শনটুকু নিয়েছি। এখানে কিন্তু অবশ্যই নিচের পোর্শনটা কিন্তু অবশ্যই মাটির সাথে সংযুক্ত, নিচের পোর্শনটা অবশ্যই মাটির সাথে সংযুক্ত, ঠিক আছে? দ্যাট মিনস রুট স্টক বলি আমরা, আর এটা হলো উপরের পার্ট। জাস্ট এই দুটো পার্ট, এটা ডিফারেন্ট প্ল্যান্টের এবং এটা ডিফারেন্ট প্ল্যান্টের, দুটো পার্টকে যখন আমরা এইভাবে একত্রিত করে জয়েন দিয়ে দিই তখন একটা সিঙ্গেল প্ল্যান্ট হয়। এই যে সিঙ্গেল প্ল্যান্ট তৈরি করে তাদের ডেভেলপ করা হচ্ছে, এ ধরনের প্রসেসকে বলা হয় গ্রাফটিং। এই প্রসেসটাকেই বলা হয় গ্রাফটিং। এখন গ্রাফটিং এ এই যে আমরা জয়েন করলাম দুইটা প্ল্যান্ট পার্টস, এদের অবশ্যই নাম আছে, যে আমরা দুইটা প্ল্যান্ট পার্টস কাকে কাকে জয়েন করছি।
দুইটা প্ল্যান্ট পার্টসের দেখো আমি প্রথমেই বলেছি জয়েন করলে এই যে ধরো এই যে জয়েন করলাম, জয়েন করা অবস্থায় এটা একটা নতুন গাছ হইলো। গাছের শুট পোর্শন যে অংশটুকু গ্রাফটেড পোর্শন, এই যে গ্রাফটেড পোর্শন, এই গ্রাফটেড পোর্শনে প্ল্যান্টের যে পার্টটা শুট পোর্শনের জন্য দায়ী তাকে বলা হয় সায়ন। দ্যাট মিন্স গ্রাফটিং এর যে পোর্শন গাছের মাথা হয় সেটাকে বলা হয় সায়ন, এবং যে পোর্শনে গাছের রুট থাকে সেটাকে বলা হয় রুট স্টক। এই যে জয়েন অবস্থায় এর উপরে যেটা শুট সেটাকে বলা হয় সায়ন, এবং জয়েনের নিচের অংশে যে রুট সেটাকে বলা হয় রুট স্টক। বুঝা গেছে? একদম খাঁটি বাংলা কথা কি এটা বুঝা গেছে যে সায়ন এবং রুট স্টকটা কি? জি ম্যাম। ওকে, জি ম্যাম। এখন দেখো আমরা যে তাহলে বললাম যে টু ডিফারেন্ট প্ল্যান্ট পার্ট আমরা জয়েন দিব, সেই দুটো প্ল্যান্ট পার্টের নাম হলো সায়ন এবং রুট স্টক। এখন দেখো সায়নটা কি? এ ডিটাচড লিভিং পোর্শন অফ এ প্ল্যান্ট, সেটা বার্টও হতে পারে শুটও হতে পারে, জয়েন টু এ স্টক, স্টকের সাথে জয়েন হয় ইন গ্রাফটিং এ, and usually supplying solely aerial part of a graft. আমরা কিছুক্ষণ আগে বলেছি গ্রাফটেড পোর্শনের উপরে যে শুট পোর্শনটা থাকে যেটা গাছের শুট অংশের জন্য দায়ী তাকে বলা হয় সায়ন। আমার কথার সাথে কি এখানে মিলেছে? জি ম্যাম। ওকে, আরেকটা বলেছি রুট স্টক, যেটা গাছের রুট সিস্টেমের জন্য দায়ী, যে পোর্শন থেকে গ্রাফটেড পোর্শন থেকে আন্ডারগ্রাউন্ড পর্যন্ত গাছের যে রুট সিস্টেমের জন্য যে পোর্শনটা দায়ী তাকে বলা হয় রুট স্টক। দেখো এখানে লেখা আছে এ root system of a plant. Root stockটা কি? A root system of a plant often with a portion of a stem or to which a shoot or bud is grafted. মানে স্টেম একটা যেটা স্টেমের সাথে যুক্ত থাকে সেই স্টেমটা কি? সেটা হলো শুট অর বাড। দ্যাট মিন্স এই যে শুট অথবা বাড আমরা বলছি যেটা হলো আমার সায়ন। দেখো সায়নে কিন্তু বলা হয়েছে যে সায়ন হিসেবে আমরা যেটা ইউজ করছি সেটা বাড অথবা শুট। এই শুট এবং বাডটা যখন রুট স্টকের সাথে জয়েন হয় তখনই শুধুমাত্র একটা প্ল্যান্ট হিসেবে বিহেভ করে। দ্যাট মিন্স গ্রাফটেড পোর্শনের উপরের অংশ যেটা আমার শুট হিসেবে দায়ী সেটাকে বলা হচ্ছে সায়ন, এবং গ্রাফটেড পোর্শনের নিচের অংশ, আমি কিন্তু বারবার বলছি গ্রাফটেড পোর্শন যেখানে আমরা গ্রাফট করেছি যে ইউনিয়ন পোর্শনটা সেখান থেকে উপরের অংশকে বলা হয় সায়ন। দ্যাট মিন্স যেটা শুট সিস্টেম রেসপন্সিবল যার জন্য তাকে বলা হয় সায়ন, এবং গ্রাফটেড পোর্শনের নিচের অংশ মানে যে অংশটা আমাদের রুট সিস্টেমের জন্য দায়ী, মানে যে সিস্টেমটা আমাদের যে অংশটা আমাদের রুট সিস্টেম দিচ্ছে তাকে বলা হয় রুট স্টক। দ্যাট মিন্স সায়ন কানেক্ট করছে রুট স্টককে এবং রুট স্টক কানেক্ট করছে সায়নকে। তোমরা কি এই দুটা ওয়ার্ড সম্পর্কে ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। একটা ওয়ার্ড যদি ক্লিয়ার না থাকো সামনে যতই আমি আগাবো ততই প্যাচ খেয়ে যাবে। ওকে, এই হলো গ্রাফটিং কি, যে দুটা প্ল্যান্ট পার্ট জয়েন করবে, এবং সাইন এবং রুট স্টক কি আমরা এটা জানতে পারলাম। এবার আসো গ্রাফটিং এর সুবিধা এবং অসুবিধাগুলো কি। গ্রাফটিং করলে কি হয়, যেহেতু ভেজিটেটিভ প্রপাগেশন, সুবিধা কি সেটা আমরা দেখি। যে সাধারণত কাটিং এবং লেয়ারিং এর মাধ্যমে যে প্ল্যান্টগুলোতে প্রপাগেশন করা যায় না সেগুলোতে আমরা সাধারণত গ্রাফটিং করি। ইন দিস মেথড মোর দ্যান ওয়ান ভ্যারাইটি ক্যান বি প্লেসড অন ওয়ান ভ্যারাইটি। ওকে, একমাত্র গ্রাফটিং বা লেয়ারিং এই ধরনের প্রসেসগুলোর মাধ্যমে আমরা একই গাছে 2-3 ধরনের ভ্যারাইটি করতে পারি। তোমরা কি কখনো এরকম কোনো গাছ দেখেছো কিনা যে একই আম গাছে 2 ধরনের আম, বা একই কুল গাছে 2 ধরন বা 3 ধরনের কুল, এরকম কি দেখেছো? জি ম্যাম। যদি দেখে থাকো এটার প্রসেসটা হলো গ্রাফটিং। গ্রাফটিং এর মাধ্যমে সাধারণত মানে গ্রাফটিং বার্ডিং, সামনে আরেকটা স্টেজ যেটা আমরা পড়বো তখন বার্ডিং, সেটা এখনই আলোচনা করছি না, শুধু নামটা বলে রাখি। সেই গ্রাফটিং বার্ডিং এগুলো করার মাধ্যমে আমরা একটা সিঙ্গেল গাছে 2-3-4 ধরনের ভ্যারাইটি নিয়ে আসতে পারি। তবে হ্যাঁ, অবশ্যই আমরা এই যে ইউনিয়ন করব, দুইটা প্ল্যান্ট পার্টকে যোগ করব, অবশ্যই এটা সিমিলার স্পেসিস হতে হবে। সিমিলার স্পেসিস হতে হবে, আমের সাথে আমই হতে হবে, কাঁঠালের সাথে কাঁঠালই হতে হবে, লেবুর সাথে লেবু হতে হবে। কখনো আম গাছের সাথে কাঁঠালকে জোড়া দেওয়া যাবে না। বুঝেছো? এখন কোনো কারণে যদি ধরো যারা ডিভিএম এর তারা তো অনেক সময় অ্যানিমেলের অপারেশন করে, তারা যদি কখনো গরুর লিভারকে রিপ্লেস করে ছাগলের লিভার দিয়ে, তাহলে কি হবে? হবে না। গরুর লিভারকে রিপ্লেস করতে হবে গরুর লিভার দিয়ে।
মানে হিউম্যান বডির মতো আমাদের মানুষের ক্ষেত্রেও যা, যে আমাদের শরীরের একটা অঙ্গ যদি আমরা রিপ্লেস করতে চাই তাহলে অবশ্যই হিউম্যান বডির একটা পার্ট নিতে হবে, গরু ছাগল থেকে নিলে হবে না। সেটাই বলা হয়েছে যে অবশ্যই সেন্সের হতে হবে। স্পেশাল ফর্মস অফ প্ল্যান্ট গ্রোথ মে বি অবটেইনড থ্রু গ্রাফটিং। এই যে আমরা গ্রাফটিং এর মাধ্যমে কি করতে পারলাম, গ্রাফটিং এর মাধ্যমে আমরা স্পেশাল একটা প্ল্যান্ট গ্রোথ তৈরি করতে পারলাম। অনেক সময় কি হয়, আমাদের বাড়িতে আম গাছটা আমরা দেখি, সেই আমটা হয়তো বা খুব টক, তখন যদি আমরা একটা কাজ করতে পারি গ্রাফটিং করে, সেখানে আমাদের ডিজায়ার্ড ভ্যারাইটি, যে আমি অমুক ফ্রেন্ডের বাসায় গিয়ে এই আমটা খেয়েছি, এই আমটা খুব মিষ্টি, আমি এই আম গাছটাই আমার বাসায় করতে চাই, সেক্ষেত্রে সিড থেকে না করে আমি যদি সেই আম গাছের একটা ব্রাঞ্চ নিয়ে এসে আমার এই টক আম গাছের সাথে গ্রাফট করে দেই, গ্রাফটিং করি, সেক্ষেত্রে কিন্তু আমি আমার সেক্ষেত্রে আমি আমার আম গাছে কিন্তু টক আম জায়গায় মিষ্টি আম করতে পারবো। বোঝা গেছে? ড্যামেজড প্ল্যান্ট পার্টস ক্যান বি রিপেয়ার্ড বাই দ্য ব্রিজ গ্রাফটিং। এখানে কথা বলছে যে ব্রিজ গ্রাফটিং, কথাটা বলা হয়েছে এই কারণেই যে ধরে নিলাম যে আমার একটা গাছ আছে, যে এই গাছে ফল হয় না বা ফল হচ্ছে না, সেক্ষেত্রে কি হলো, এই যে গাছটাতে ফল হচ্ছে না, এই গাছটার আমার শুট পোর্শনটা ড্যামেজ, আমার জন্য কোনো কাজের না, তখন আমি কি করতে পারি, তখন আমি এই পোর্শনটাকে চেঞ্জ করে আমার ডিজায়ার্ড ভ্যারাইটি দিয়ে আমি এটাকে রিপ্লেস করতে পারি। এটা খুব ভালো একটা ব্রিজ হিসেবে কাজ করছে, কারণ জয়েনের নিচ পর্যন্ত তো আমার গাছ থেকেই গেল, উপর পোর্শনটা হলো আমার ডিজায়ার্ড প্ল্যান্ট, এই যেটা ব্রিজ তৈরি হলো, এটার মাধ্যমে আমি কি করতে পারলাম, আমার টেস্টটাকে রিপেয়ার করতে পারলাম, আমার আগে যা ছিল সেখান থেকে আমি চেঞ্জ করতে পারলাম। Occurrence of virus and disease can be studied through this method. গ্রাফটস দ্বারা যে আসলে গাছগুলো করা হয় ভেজিটেটিভ প্রোপাগেশন দ্বারা, এগুলো সাধারণত একটু ভালনারেবল হয়, এগুলোতে ডিজিজ একটু বেশি হয়। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন স্টাডির ক্ষেত্রে আমরা ডিজিজ বা ভাইরাস স্টাডি করার ক্ষেত্রে এই ধরনের গ্রাফটিং মেথডগুলো বেশি ইউজ করে থাকি, কারণ গ্রাফটিং, বাডিং, লেয়ারিং, কাটিং যাই বলি না কেন, এগুলো সাসসেপ্টেবল টু ডিজিজ অর ভাইরাস, এরা অনেক বেশি পোকামাকড় দ্বারা আক্রান্ত হতে পারে, রোগ দ্বারা আক্রান্ত হতে পারে, ভাইরাস ইনফেকশন হতে পারে, যে একটু কম হয়। ওকে, এই জন্য দেখা যাচ্ছে যে স্টাডি করতে গেলেও যদি আমরা ভাইরাস বা ডিজিজ নিয়ে স্টাডি করতে যাই, সেক্ষেত্রে সাধারণত আমরা এ ধরনের মেথডগুলো ইউজ করতে পারি। এই যে দেখো প্রথম ফিগারটা, এটা হলো কন্টাক্ট গ্রাফটিং। সাধারণত আমরা যখন আউটলাইন পড়েছি ওখানে দেখেছি যে গ্রাফটিং কত ধরনের আছে, কি কি গ্রাফটিং, তার মধ্যে কিছু কিছু গ্রাফটিং এখানে আমি দেখিয়েছি যেইগুলো আমরা প্র্যাকটিক্যালি করব। এটা হলো কন্টাক্ট গ্রাফটিং, প্রথম যেটা দেখছি। এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ভিনিয়ার গ্রাফটিং, এবং আরেকটা হলো ক্লেফট গ্রাফটিং। এখন জাস্ট নামগুলো একটু শুনে রাখো, নামগুলো জাস্ট শুনে রাখো, কারণ আমরা আজকে শুধু কন্টাক্ট গ্রাফটিং এর ডিটেলসটা পড়বো, ভিনিয়ার এবং ক্লেফট গ্রাফটিং আমরা সামনের দিনে পড়বো। ওকে, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে এটা হলো কন্টাক্ট গ্রাফটিং, এটা হলো ভিনিয়ার গ্রাফটিং এবং এটা হলো ক্লেফট গ্রাফটিং। তিন ধরনের গ্রাফটিং আমরা হলো আলোচনা করব। আরো কিছু গ্রাফটিং আছে, হুইপ গ্রাফটিং আছে, টাং গ্রাফটিং আছে, এগুলো আমরা আউটলাইন যখন দেখেছি সেখানে আমরা এই ধরনের নামগুলো পড়বো, কিন্তু আমরা ডিটেলস পড়বো বা প্র্যাকটিক্যাল ক্লাসে যে ডিটেলস আমরা যেটুকু জানবো সেটা হলো তিনটা গ্রাফটিং এর, সেটা হলো কন্টাক্ট, ভিনিয়ার এবং ক্লেফট গ্রাফটিং। এখানে দেখো যে গ্রাফটিং এর পরে নতুন করে শুট তৈরি হয়, নতুন করে ইন্ডিভিজুয়াল প্ল্যান্ট হচ্ছে, এই যে গ্রাফট পোর্শনটা কেমন হয় জোড়া দেওয়ার পরে এটা। ওকে, এখন তাহলে গ্রাফটিং এর ডিসঅ্যাডভান্টেজ কি সেটা একটু দেখে নিই, এটা দেখার পর আমরা চলে যাব কন্টাক্ট গ্রাফটিং। একটা কোশ্চেন ছিল একটা, হ্যাঁ বলো। যে আমরা যে সায়নটা যে নিব, এটা মানে কোন অংশটুকু নিব আচ্ছা, সায়নের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এটা হলো মানে একটা গাছ থেকে যে নিব? আচ্ছা আমি বলি যে আমরা যখন কন্টাক্ট গ্রাফটিং এর ডিটেইলসটা পড়তে যাব তখন ওখানে সব কিছু আমরা পড়বো, ঠিক আছে? আমরা জাস্ট এখন শুধু পড়ছি, আমি যে ডিসঅ্যাডভান্টেজ পড়ানোর পরে আমরা কন্টাক্ট গ্রাফটিং এর ডিটেইলসে যাব। যেহেতু আজকে আমি কিন্তু তোমাদেরকে বলেছি আমি কিন্তু ফার্দার আর কোনো প্র্যাকটিক্যাল ক্লাস নিব না, আমি থিওরি ক্লাসের সাথেই কিন্তু প্র্যাকটিক্যালটা পড়িয়ে দেব। আমি এতক্ষণ যেটা পড়ালাম সেটা থিওরি পার্ট, এরপরে আমি শেষ করে আমি কিন্তু প্র্যাকটিক্যাল পার্টে যাব। ওকে, দেখো জি ম্যাম। ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজ হলো যেহেতু এটা ভেজিটেটিভ প্রপাগেশন, এখান থেকে নতুন কোনো ভ্যারাইটি করা পসিবল নয়, এখান থেকে নতুন কোনো ভ্যারাইটি হবে না। দিস মেথড নিড স্কিল, অবশ্যই এখানে স্কিল লেবার প্রয়োজন।
expensive laborious possible only between closely related plant, যেটা আমি আগেই বলেছি সেম স্পিসিস ছাড়া এটা আসলে করা যাবে না, রিকোয়ার সাম ফাংশনাল নলেজ, জ্ঞান থাকতে হবে, যে কেউ গিয়ে এটা করতে পারবে না, এগুলো জাস্ট অ্যাজ ইউজুয়াল কিছু বিষয়, এগুলো তোমরা নিজেরা পড়ে নিলেই পারবে। ওকে, এখন আমরা যাব আমাদের সেই কন্ট্যাক্ট গ্রাফটিং। আচ্ছা, কন্ট্যাক্ট মানে মুখোমুখি, সম্মুখে বা কাছাকাছি সংস্পর্শে। আমরা বলি না যে আমার কন্ট্যাক্টে, যেমন করোনা ভাইরাসে কি হচ্ছে, কন্ট্যাক্ট করতে নিষেধ করছে, যে কন্ট্যাক্টে আসা যাবে না, কন্ট্যাক্ট করলে এটা সংস্পর্শে আসলে বাড়বে। কোভিডের সময় তো আমরা সাধারণত কি করছি, একজন আরেকজনের থেকে যতটুকু দূরে থাকা যায় কন্ট্যাক্টে না আসার চেষ্টা করেছি। তো এই যে বলা হয় কন্ট্যাক্ট বা নাম হলো অ্যাপ্রোচ, কন্ট্যাক্ট অথবা অ্যাপ্রোচ। গ্রাফটিং এর দুইটা নাম, কন্ট্যাক্ট গ্রাফটিং এর একটা নাম হলো অ্যাপ্রোচ গ্রাফটিং। তাহলে অ্যাপ্রোচ গ্রাফটিং বা কন্ট্যাক্ট গ্রাফটিংটা কি জিনিস? is defined as a method of propagation in which the scions unites with the stalk. দেখো আমি কিন্তু সায়নের সংজ্ঞাটা আগেই বলে দিয়েছি, সায়নটা কি এবং স্টকটা কি। in which the scions unites with stalk while still attached with parent. আচ্ছা, আমার মনে হয় আমি তোমাদেরকে আগে একটা ভিডিও দেখিয়ে আসি, তাহলে ক্লাসটা করা সুবিধা হবে। আমরা একটু ভিডিওটা দেখি আগে। তোমরা কি আমার ইয়াটা দেখতে পাচ্ছ, ওই স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ? না ম্যাম। আচ্ছা, আমি যে ভিডিওটা ওকে, আমি এখনো শুরু হয়নি, মানে আমি যে ভিডিও শেয়ার করছি, তোমরা কি এটা দেখতে পাচ্ছ? না ম্যাম। তোমরা ভিডিও দেখতে পাচ্ছ না? না ম্যাম, ওই ডিসঅ্যাডভান্টেজের স্লাইডটাই হয়ে রয়েছে। কেন এরপর কন্ট্যাক্ট গ্রাফটিং শুরু করেছি, কি এগুলো তোমরা কিছুই দেখতে পাওনি? না ম্যাম, ওইটা তো চেঞ্জ ম্যাম। মানে ম্যাম ওই যে বার্ডিং ডিসঅ্যাডভান্টেজের যে চেঞ্জ হয় না এরপরে। কেন চেঞ্জ হবে না কেন? ওয়েট, মানে তোমরা আমার এই পোরশনটা দেখতে পাচ্ছ? জি ম্যাম, বার্ডিং এর সংজ্ঞা। আচ্ছা আচ্ছা, এরপরে তোমরা কোনো অন্য কিছু দেখতে পাওনি, তাই তো? জি না ম্যাম। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা আবার একটু শেয়ার করি। হ্যাঁ, স্টপ শেয়ার দিয়ে আবার আরেকবার শেয়ার দেওয়ার চেষ্টা করি। তুমি কি এখন দেখতে পাও? জি ম্যাম, এখন একটু চেঞ্জ এখন হয়েছে। কি দেখতে পাচ্ছ বলো তো? একটা লিংকের কপি? জি ম্যাম। আচ্ছা, ওকে, হ্যাঁ, গুড। না আচ্ছা, লিংকের কপি। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন এই লিংকটাকে তোমরা কি এখন ইউটিউব দেখতে পাও? না ম্যাম। না ম্যাম। ইউটিউব দেখতে না পাওয়ার কারণটা কি? ওকে, ম্যাম শীট গুলা কি আমাদের দেওয়া হবে? মানে অবশ্যই দেয়া হবে, কিন্তু এটা কেন শো করছে না?
শো না করলে তো আমি দেখাতেই পারবো না। Participants new share. New share. Screen share. এখন দেখতে পাচ্ছো? ম্যাম আই হোপ এখন তোমরা আমি যা ক্লিক করছি সবই দেখতে পাচ্ছ, তাই তো? জি ম্যাম। ওকে ফাইন, আমরা এখন একটা ভিডিও দেখব, ঠিক আছে? আচ্ছা, তোমরা কি এই ভিডিওর সাউন্ড শুনতে পাও? না ম্যাম, সাউন্ড শোনা যায় না। আচ্ছা, সাউন্ড শোনা যায় না, যেহেতু সাউন্ড শোনার দরকার নেই। তোমরা এখন দেখো এই ব্যক্তি, ঠিক আছে, সে এখন এই আম গাছটাতে সে কন্টাক্ট গ্রাফটিং করবে। আগে আমরা ভিডিওটা দেখবো, দেন আমরা কন্টাক্ট গ্রাফটিংটা পড়বো, ঠিক আছে? তোমরা একটু দেখো গ্রাফটিংটা সে কিভাবে করছে। সে আপাতত নির্বাচন করছে কোন প্ল্যান্টে করবে, কোন ব্রাঞ্চটাতে করবে। আমরা একটু টেনে যাই। স্টেপ 1, ওকে। আচ্ছা, যেহেতু তোমরা কথা শুনতে পাচ্ছ না, আমি বলে দিচ্ছি। এটা ফার্স্ট স্টেপ। সেই ব্যক্তি এখন যেটা করছে, সে হলো রুট স্টক চুজ করছে। একটা রুট স্টক তৈরি করার ক্ষেত্রে আমরা ডিটেলসটা পড়ে নিব যে কিভাবে রুট স্টক তৈরি করতে হয়। সাধারণত সিড থেকে আমরা রুট স্টক তৈরি করে নিই। এই যে দেখো, সে চারাটা সিডলিংটা নিয়েছে। এখন সেই সিডলিংটাকে সে পলি ব্যাগে করে নতুন একটা প্ল্যান্ট করার জন্য ওয়েট করবে। এটা হলো রুট স্টক, ঠিক আছে? আমার কথা শোনা যায়? জি ম্যাম, যাচ্ছে। আচ্ছা, তোমরা জাস্ট দেখো ভিডিওটা শেষ হলে আমরা ডিটেইলসটা। কোন ব্যক্তিতে যাচ্ছেন সেটা হলো যে গাছটাকে পরিচর্যা করছে, সেটা হলো রুট স্টক। মূলত যার উপরে আমরা গ্রাফটিং করব বা যার সাথে। এবার 1 মাস পরে সে রুট স্টক হিসেবে করবে এমন একটা গাছকে যার বয়স মোটামুটি 1 থেকে 2 বছর বয়স। এবার সেই রুট স্টকটাকে একটা বড় গাছের কাছে নিয়ে গেছে। যে বড় গাছ সেটা হলো মাদার গাছ, ঠিক আছে, প্যারেন্ট যেটা সেটা। এরপরে কি স্টকটাকে ওই বড় গাছের সাথে, দ্যাট মিন্স মাদার গাছের সাথে বেঁধে দিল। প্রতিটা স্টেপ শুধু দেখো, আমি এরপরে ভিডিও সুবিধা হবে। এটা কি হলো, বেঁধে দিল। নিয়ে রুট স্টকে যে বাড়তি, রুট স্টকে নয়, যে সায়নটাতে সায়ন গ্রাফটিং করবে সেই লিফগুলোকে ছাঁটাই করবে। দেখো, এটা মাদার প্ল্যান্টের সায়ন। মাদার প্ল্যান্টের সায়নের সাথে এই যে মাদার প্ল্যান্টের, এটা হলো মাদার প্ল্যান্টের ব্রাঞ্চ। এটাকে আমরা সায়ন হিসেবে ইউজ করব। আর এটা ছিল আমার রুট স্টক। এখন দেখো, সেখানে সে স্ল্যান্টিং একটা কাট দিবে, কিছুটা অংশ কেটে ফেলবে, থেকে 5 সেন্টিমিটার অংশ সে তুলে নেবে। কিন্তু মনে রাখতে হবে, এই 4 থেকে 5 সেন্টিমিটার অংশ যে সে কাটছে, এটা অবশ্যই কিন্তু টোটাল যে ডায়ামিটার তার 3 ভাগের 1 ভাগ হবে। মানে 3 ভাগের 1 ভাগ অংশ তুলে ফেলবো। সেম ভাবে সায়ন থেকে যে পোর্শনটুকু আমি তুলে ফেলেছি, সেম ভাবে আমি রুট স্টক থেকেও সেম পোর্শন তুলে ফেলবো। দেখো সে কিভাবে কাটছে। ভিডিও দেখানোর উদ্দেশ্য হলো, যেহেতু আমরা হাতে কলমে করতে পারছি না, ভিডিও দেখে বুঝতে হবে। দুটো পোর্শন থেকে কেটে নিয়েছে। কেটে নিয়ে এখন কি করবে, এই কাটা পোর্শন দুটোকে একখানে করবে। কাটা পোর্শন দুটোকে একসাথে করবে, করে এই যে পলিথিন স্ট্রিপ দেখছো, এটাকে দিয়ে বেঁধে দিবে। দেখো, কাটা পোর্শন দুটো, যেটুকু পোর্শন সে কেটেছে, দুটোর মুখোমুখি একদম কন্টাক্টে দিয়ে নিচ থেকে যেখানে কেটেছে, কাটা শুরু হয়েছে একটু নিচ থেকে শুরু করে একদম একটু উপর পর্যন্ত সে এই পলিথিন দিয়ে র্যাপ করে দিবে।
এই যে পলিথিন দিয়ে সে র্যাপ করে দিয়েছে দুটো পোর্শনকে, যে দুটো পোর্শন সায়ন রুট স্টকে কেটে নিয়েছি সেই পোর্শন দুটোকে সে র্যাপ করে দিয়েছে। এই যে দেখো গাছটার হলো অবস্থান, রুট স্টককে নিয়ে গিয়েছে সায়নের কাছে এবং সেখানে গিয়ে একখানে করে দিয়েছে, দিয়ে বেঁধে দিয়েছে, বেঁধে দিয়ে কাজ শেষ, গ্রাফটিং এর কাজ শেষ। এরপরে ওয়েট করতে হবে। আচ্ছা, এখানে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতে হবে, দেখো সায়ন এবং ডায়ামিটার কিন্তু সেম, মোটামুটি একই বয়সের সায়ন আমি চুজ করেছি যে বয়সে আমি রুট স্টক নিয়েছিলাম, ঠিক আছে? এইভাবে তার গ্রাফট প্রসেসটা শেষ, তাকে এরপরে ওয়েট করতে হবে 2.5 থেকে 3 মাস। ওকে, আমরা এখন তাহলে আমাদের স্লাইডে চলে যাই যেখানে ছিলাম। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম সায়ন হিসেবে যেই প্ল্যান্টের পার্টটা আমরা ইউজ করলাম ওটার রুট কি ম্যাডাম মানে মাটিতেই আছে? হ্যাঁ, এখানে তুমি কি স্পেসিফিক এই ভিডিওটার কথাই বলছো? জি ম্যাম। হ্যাঁ, এখানে আমি এই যে এখন পড়াতে এসেছি, আমি জাস্ট ভিডিওটা দেখালাম, এখন আমি তোমাদেরকে ডিটেইলসটা পড়াবো কন্টাক্ট গ্রাফটিং এ, ঠিক আছে? তার আগে Okay. বলে নেই, তোমার প্রশ্নের উত্তরটা দিয়েই শুরু করি। কন্টাক্ট গ্রাফটিং, ভিনিয়ার গ্রাফটিং এবং ক্লেফট গ্রাফটিং, আমরা তিনটা গ্রাফটিং নিয়ে ডিটেইলসে আলোচনা করব। এটা আমি বলেছি, আর আউটলাইনে আমরা আরো কয়েকটা নাম, টাং গ্রাফটিং, হুইপ গ্রাফটিং, এই ধরনের বিভিন্ন নাম আমরা পড়বো, মানে জানবো যে কি কি গ্রাফটিং হতে পারে, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ডিটেইলস আলোচনা করব তিনটা গ্রাফটিং নিয়ে, তার মধ্যে ভিনিয়ার, ক্লেফট এবং কন্টাক্ট, যার মধ্যে কন্টাক্ট গ্রাফটিংটা আজকে আমাদের পড়ার বিষয়। এখন ভিনিয়ার, ক্লেফট এবং কন্টাক্ট এই তিনটা গ্রাফটিং এর মধ্যে একটা বিশেষ পার্থক্য হলো একমাত্র কন্টাক্ট গ্রাফটিং, খুব মনোযোগ দিয়ে শুনবা, একমাত্র কন্টাক্ট গ্রাফটিং এই সায়নকে মাদার প্ল্যান্ট থেকে আলাদা করা হয় না, ঠিক আছে? একমাত্র কন্টাক্ট গ্রাফটিং। সব কথা কিন্তু স্লাইডে থাকবে না, কিছু কিছু কথা, কারণ সবকিছু আসলে স্লাইডে লিখে শেষ করা সম্ভব নয়, স্লাইডে যতটুকু না হলেই নয় ততটুকু লিখতে হয়, কিছু কিছু বিষয় তোমাদেরকে নোট করে রাখতে হবে। একমাত্র কন্টাক্ট গ্রাফটিং যেখানে সায়ন অ্যাটাচ করা হয় না, যেখানে সায়ন অ্যাটাচ থাকে মাদার প্ল্যান্টে, এবং মাদার প্ল্যান্টে অ্যাটাচ থাকা অবস্থায় যেখানে আমরা গ্রাফটিং করি। তাহলে সেটা কিভাবে করব? যেহেতু সায়নকে আমরা নিয়ে আসি না, সায়ন বড় গাছই সাধারণত আমরা করি, সেক্ষেত্রে আমরা কি করি, রুট স্টককেই নিয়ে যাই সায়নের কাছে, যেটা আমরা ভিডিওটাতে দেখেছি। এবার তুমি কি আমার প্রশ্নের উত্তর পেয়েছো? আশা করি ওর প্রশ্নের সাথে সাথে তোমরা সবাই জানতে পেরেছো একমাত্র কন্টাক্ট গ্রাফটিং এর ক্ষেত্রেই সায়নকে আমরা ডিটাচ করি, সায়ন মাদার প্ল্যান্টের সাথে অ্যাটাচ থাকে। জি ম্যাম, বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার আসো আমরা পড়ার দিকে যাই, যে কন্টাক্ট গ্রাফটিং তাহলে কি বলা হয়েছে। দেখো যে in which propagation method the scions unites with the stock, that means ভিডিওটা একটু চিন্তা করো, সায়ন কি করলো, স্টকের সাথে ইউনাইট করলো while still attached with parent, যখন সে প্যারেন্টের সাথে অ্যাটাচড অবস্থায় আছে। এখানে দেখো রুট স্টক তো বরাবরই হলো গিয়ে রুট সিস্টেম সহই থাকে, সাধারণত আমরা সায়নকে ডিটাচ করে নিয়ে আসি, কিন্তু কন্টাক্ট গ্রাফটিং এ আমরা সায়নকে ডিটাচ করে নিই, সে প্যারেন্টের অ্যাটাচ থাকা অবস্থায় আমরা এই গ্রাফটিংটা করেছি। এটাই হলো কন্টাক্ট গ্রাফটিং এর বিশেষত্ব। সাধারণত কন্টাক্ট গ্রাফটিং আমরা ম্যাঙ্গোতে করি, সাপোর্টাতে করি, তারপরে হলো পেঁপেতে করি। কন্টাক্ট গ্রাফটিং এর ক্ষেত্রে সাকসেসফুল রেট হলো অলমোস্ট 100%, অলমোস্ট 100% কন্টাক্ট গ্রাফটিং এর ক্ষেত্রে সাকসেসফুল রেট থাকে। সাধারণত কোন সময়টাতে আমরা গ্রাফটিংটা করি? মে জুন মাসের দিকে সাধারণত আমরা গ্রাফটিং করি, মানে গরমের সাথে যখন হলো গিয়ে তোমার বৃষ্টি শুরু হবে, বৃষ্টি শুরু হচ্ছে, এই সময়টাতে সাধারণত আমরা গ্রাফটিং গুলো করি। মে থেকে জুন মাসটা হলো সুইটেবল। আরেকজন প্রশ্ন ছিল যে ম্যাডাম রুট স্টককে কখন নিব, কিরকম রুট স্টক নিব, বা সায়ন কিরকম নিব, কি মানে কখন নিব। রুট স্টক আমরা ভিডিওটাতে দেখলাম, এক ব্যক্তি রুট স্টকটাকে হলো গিয়ে সিড অবস্থায় যে রুট স্টকটা তৈরি করেছে সেটাকে সে পলিব্যাগে ইনসার্ট করলো। হ্যাঁ, রুট স্টক আগে তৈরি করে নিতে হয়। রুট স্টকটা সাধারণত আমরা কি করি, যেহেতু প্ল্যান্টের রুট সিস্টেম সে রেসপন্সিবল হবে, রুট সিস্টেমের জন্য অবশ্যই সেটাকে হেলদি হতে হবে, সেটাকে শক্তিশালী হতে হবে, উইক হওয়া যাবে না। এই জন্য সাধারণত আমরা যেটা করি যে
সিড দিয়ে রুট স্টক তৈরি করি, সিড দিয়ে প্রোপাগেটেড করে সিডলিং তৈরি করে সেই সিডলিংকে আমরা রুট স্টক হিসেবে ইউজ করি। সাধারণত ওয়াইল্ড ভ্যারাইটিগুলোকেও আমরা রুট স্টক হিসেবে ইউজ করতে পারি, কারণ রুট স্টক হিসেবে শুধুমাত্র আমরা রুট সিস্টেম পাবো, আমরা কিন্তু সেখানে কোনো শুট পাবো না। ওয়াইল্ড ভ্যারাইটি ইউজ করলে আমাদের যে সুবিধা যেটা হবে, ওয়াইল্ড ভ্যারাইটি অনেক অ্যাডভার্স ক্লাইমেটের সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে পারে। এই জন্য ওয়াইল্ড ভ্যারাইটির ক্ষেত্রে রুট সিস্টেমটা অনেক বেশি শক্তিশালী থাকে। তাহলে আমরা ওয়াইল্ড ভ্যারাইটি পাইলে ওয়াইল্ড ভ্যারাইটি ইউজ করতে পারি, আদারওয়াইজ আমরা সিড দিয়ে রুট স্টক তৈরি করবো। আমরা জেনারেলি যেটা করি, আমরা সিড দিয়ে রুট স্টক তৈরি করে নিই। তাহলে কি করি, আমরা সিড দিয়ে প্রথমে আমরা সিডলিং তৈরি করি এবং সেই সিডলিংকেই পরে আমরা 1 থেকে 2 বছর পর্যন্ত ওয়েট করি, তখন সেটা যখন একটু বড় হয় তারপরে সেই গাছটাকে আমরা রুট স্টক হিসেবে চুজ করি বা সিলেক্ট করি যে আমরা এটাকে রুট স্টক হিসেবে ইউজ করব। এখন 1-1.5 বছরের একটা গাছের যে মানে শুট সিস্টেম বা যে স্টেম হয়, সেটা কিন্তু 10-15 বছরের শুটের সাথে মিল হবে না। তার যে ডায়ামিটার, তার যে গ্রোথ, তার যে ফিজিওলজি, সেটা কিন্তু অবশ্যই হবে আরেকটা 1 থেকে 1.5 বছরের কাছে, মানে ব্রাঞ্চের সাথে মিল হবে অবশ্যই। একটা বড় গাছে অনেক ধরনের ব্রাঞ্চ থাকে। এখন ক্লাস 5-এর একটা স্টুডেন্টের সাথে যদি তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার, তোমাদের মেন্টালিটি অ্যাডজাস্ট করতে চাও, তাহলে কিন্তু তোমার মেন্টালিটি শুধুমাত্র তোমার লেভেলের সাথেই অ্যাডজাস্ট হবে। তোমার লাইকস ডিসলাইক যেগুলো, সেগুলো সবকিছুই তোমার লেভেলের সাথেই অ্যাডজাস্ট হবে। ঠিক একইভাবে রুট স্টকটা যেই বয়সের, সেই রকমই এক বয়সের সায়ন আমাদেরকে খুঁজে বের করতে হবে। তোমরা দেখেছো অলরেডি যে ওই ব্যক্তি গাছের কোন ব্রাঞ্চের সাথে রুট স্টকে জয়েন করবে সে খুঁজছিল। তো সেরকম একটা বয়সের 1-1.5 বছর বয়সের একটা সায়নকে আমাদের খুঁজে বের করতে হবে এবং সেই সায়নের এক্সেসিভ লিভ থাকলে সেগুলোকে ছাঁটাই করতে হবে। ছাঁটাই করে দেন ওই সায়নটাকে, যার বয়স 1 থেকে 1.5 বছর বা 2 বছরও হতে পারে, দ্যাট মিনস রুট স্টকের বয়সের সাথে মিল রেখে এবং রুট স্টকের মানে ফিজিওলজির সাথে মিল রেখে, তার শারীরিক গড়নের সাথে মিল রেখে, তার ডায়ামিটারের সাথে মিল রেখে আমাকে সায়নটাকে চুজ করতে হবে। কারণ কম্প্যাটিবিলিটি বলে একটা কথা আছে, সামঞ্জস্যতা কথা আছে। যদি এমন হয় যে রুট স্টকের বয়স 1 বছর আর সায়নের বয়স 10 বছর, তাহলে কিন্তু কখনো এখানে সাকসেসফুল গ্রাফটিং বা সংযোগ হবে না। ওই যে বললাম, মেন্টালিটি লেভেল সবকিছু বিচার করে আমাদের আগাতে হবে। তো সেক্ষেত্রে সায়ন সিলেকশনের ক্ষেত্রেও আমাদেরকে অবশ্যই রুট স্টকের সাথে বয়স মিল রেখেই, ডায়ামিটারের সাথে মিল রেখে আমাকে সায়ন চুজ করতে হবে, যে সায়নটা হেলদি, যে সায়নটা ডিজিজ ফ্রি, ডিজিজ হয়নি, এরকম সায়ন আমাদেরকে চুজ করতে হবে। ম্যাম বলো। ম্যাম, তাহলে কি অনেক বর্ষজীবী যে গাছ, মানে যে গাছের বয়স অনেক বেশি, তাতে কি গ্রাফটিং করা যাবে না? হ্যাঁ, কেন যাবে না? সেই গাছে কি সবগুলো ব্রাঞ্চের বয়সই অনেক বেশি না? প্রতিনিয়তই নতুন নতুন ব্রাঞ্চিং হচ্ছে। ও ম্যাডাম, বুঝতে পারছি, বুঝতে ঠিক পারছি। আছে, হ্যাঁ, জি নতুন যে ব্রাঞ্চ গুলো আসবে, যাদের বয়স মানে 1-1.5 বছর বয়স হয়েছে, একটা গাছে কি সবগুলো ব্রাঞ্চই হলো তোমার 10-15 বছর বয়সের হয়? তা না তো, সবগুলো লেভেলেরই থাকে। ঠিক আছে, নতুন নতুন ব্রাঞ্চই হয়, সেগুলো বয়স্ক হয়ে যায়, আবার যেগুলো বয়স্ক হয়ে গেছে সেগুলো আরো বয়স হয়ে যায়, এভাবেই তো ডে বাই ডে চলতেই থাকে, তাই তো? জি ম্যাম। সেক্ষেত্রে ওই সায়েন্স সিলেকশনের ক্ষেত্রে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। ওকে, জি ম্যাম। এবার আসো গ্রাফটিং এর প্রসিডিউরটা কি। আমরা দেখলাম ব্যক্তি কিছুটা অংশ তুলে ফেললো, একটা সিকেচার ইউজ করলো করে রুট স্টক এবং সায়ন দুই পোর্শন থেকে কিছুটা বাকল তুলে ফেললো। এবং আমি বলেছি বাকল তোলার সময় যে খেয়াল রাখতে হবে যেন যে ডায়ামিটার আমি ইউজ করেছি রুট স্টক বা সায়নের ক্ষেত্রে, তার 1/3 অংশ যেন তোলা যায়, মানে তোলা হয়, যাতে তার গভীরতা এত বেশি না হয় যেন ভেঙে যায়, এরকম না। অর্ধেক তোলা যাবে না, 1/3 অংশ বার্ক আমার তুলে ফেলতে হবে। তাতে যেটা হবে, ক্যাম্বিয়াম পোর্শন কিছুটা উঠে আসবে। সেই 4 থেকে 5 সেন্টিমিটারের মতো একটা লেন্থ নিয়ে আমাদেরকে কি করতে হবে, সেই মানে কাটিং করে, স্লাইটলি কাট করে 1/3 পোর্শন তুলে ফেলতে হবে। তার ফলে উড এবং ক্যাম্বিয়ামও কিছুটা উঠে আসবে। দেন যেখানে দেখো লেখা আছে যে এ লং কার্ভ মেজারিং 4 to 5 centimeter through cambium and slightly into the wood, not deeper than 1/3 portion of stem. Both stalk and scion আমরা এই কাটটা দিই। Then the cut surface are pressed firmly together and tied securely with waxed string or polythene tape দিয়ে, আমরা পলিথিন টেপ দিয়ে র্যাপিং করে দেব,
যেটা আমরা অলরেডি দেখেছি, যে মানে ওয়াক্স টাইপের কিছু স্ট্রিং আছে যেগুলো একটু টানলে বাড়ে, সে ধরনের স্ট্রিং গুলো দিয়ে আমরা সেটাকে মানে বেঁধে দেব শক্ত করে, মুখোমুখি কাটা পোর্শনের সাথে কাটা পোর্শন মুখোমুখি দিয়ে আমরা তাদেরকে বেঁধে দেব। এই যে দুই পোর্শন মুখোমুখি আসলো, দুটো ক্যাম্বিয়াম পোর্শন মুখোমুখি আসলো, এখান থেকেই নামকরণ করা হয়েছে কন্ট্যাক্ট অর অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ মানে কিন্তু সম্মুখে বা মুখোমুখি, কন্ট্যাক্ট মানে হলো সংস্পর্শ। দেন দুইটা কাটা পোর্শনকে সম্মুখে এনে আমরা বেঁধে দিব। বেঁধে দেওয়ার প্রায় 1.5 থেকে 2 মাস বা 3 মাস পর্যন্ত আমাদের ওয়েট করতে হতে পারে। যখন গ্রাফটিং মানে ইউনিয়নটা সাকসেসফুল হবে, ইউনিয়ন মানে সম্পূর্ণ হবে, তখন আমরা বুঝতে পারবো যে গ্রাফটিংটা সাকসেসফুল। এখন আমরা কিভাবে বুঝবো ইউনিয়ন সাকসেসফুল হয়েছে, মানে এটা যে ইউনাইটেড হয়েছে এটা বুঝবো কিভাবে, বা গ্রাফটিংটা যে সাকসেসফুল হয়েছে এটা বুঝবো কিভাবে? তোমাদের মাথায় কি কারো কোনো ধরনের চিন্তা আসছে যেটা কিভাবে বুঝতে পারি যে গ্রাফটিংটা সাকসেসফুল হয়েছে? ম্যাডাম শেকড় বার হবে নাকি? শিকড় বার হবে না, কারণ অলরেডি তো শিকড়ের জন্য রুট সিস্টেম আছেই। তুমি একটু খেয়াল করে দেখো, দুইটা গাছেরই কিন্তু রুট সিস্টেম আছে, দুইটা গাছেরই কিন্তু শুটটাও ছিল, মাঝখানে আমরা কি করছি, একটা পোর্শনকে আমরা অ্যাটাচ করে দিয়েছি। তাহলে বলো তো যে কিভাবে বুঝবো যে এটা ইউনাইটেড হয়েছে বা এটা হলো সাকসেসফুল হচ্ছে বা হয়েছে? ওকে, সম্ভবত এই সম্পর্কে একটু ধারণা তোমাদেরকে আমার দিতে হবে, কারণ যেহেতু এগুলো তোমরা জানো না। যেহেতু এখানে দুইটা শুট সিস্টেমই অ্যালাইভ অবস্থায় আছে, আমরা কিন্তু কারো মাথা কেটে দেইনি, রুটেরও না, রুট স্টকেরও না, সায়ানেরও না। সেক্ষেত্রে ইউনিয়ন হওয়ার পরেও যদি আমরা দেখি যে দুইটা মাথা, দ্যাট মিনস দুইটা গাছের শুটই অ্যালাইভ, তাহলে বুঝতে হবে আমাদের ইউনিয়নটা হয়েছে এবং মানে গ্রাফটিংটাও সাকসেসফুল, এই জয়েনিংটা সাকসেসফুলি হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছি যে আমরা কিভাবে বুঝবো যে গ্রাফটিংটা সাকসেসফুল হয়েছে? জি ম্যাম। জি ম্যাম। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ম্যাডাম তাহলে তো এটা একটা গাছ হলো না, দুইটা গাছ হয়ে গেল, এটা কি একটা গাছ করবো কিভাবে বলো তো? বলো, তোমাদের মধ্যে কেউ একজন অ্যাটলিস্ট বলো তো দেখি, যে অ্যাটলিস্ট এটা বুঝতে পারছো। আমি বারবার করে বলছি যে সায়ন হলো যেটা আমি চাই সেটা মাথার দিকে থাকবে, এবং রুট স্টক হলো যেখান থেকে আমি শুধু রুট পাবো। এখন বলো, এখানে যে আমি দুটা গাছ অ্যাটাচ করে দিয়েছি, এই দুটা গাছ থেকে আমি একটা গাছ কিভাবে পাবো? ম্যাম যেটা অ্যাটাচ করলাম ওটার নিচের অংশকে কেটে দিব, তারপরে যদি ইয়া হয়ে যায়, গ্রাফটিং কমপ্লিট হইলে তারপর কি করব বুঝিনি। ম্যাডাম রুট স্টক যেটা সেটা কেটে দিলে তো হবে। রুট স্টকের কোথায় কেটে দিব? নিচে। রুট স্টকের নিচেই যদি কেটে দেই তাহলে তো, আচ্ছা ম্যাম সায়নের যেটা হচ্ছে আমরা যেটা অ্যাড করছি নিচের অংশটা কেটে দিব ম্যাম। আচ্ছা দাঁড়াও, একজন একজন করে শুনি। সায়নের কোথায় কাটবো আমাকে বলো? ম্যাম যেখানে আমরা যোগ করছি, যেখানে করছি সেখানেই কেটে দিব? একটু ভাবো তো। দেখো আমার কি দরকার, আমার হলো সায়ন হলো আমার সেই জিনিসটা যেটা আমি চাই, আমার ওটা লাগবেই। ওকে, ভাবো যে ডিজায়ার প্ল্যানটা আমি আশা করছি সেটা হলো আমার সায়ন, আর সায়নকে সাপোর্ট দেওয়ার জন্য আমার দরকার হলো রুট সিস্টেম। এখন আমি যে দুটো প্ল্যান্টকে একসাথে, তোমাদেরকে ভিডিও জাস্ট একটু ভিডিওটার কথা মনে করো, প্ল্যান্ট দুটাকে আমি একত্রিত করলাম, মানে রুট স্টককে গাছে নিয়ে গেলাম, গাছের কাছে গিয়ে বেঁধে দিলাম, বেঁধে দিয়ে আমি সায়নের সাথে বেঁধে দিলাম, দেওয়ার পরে কি হলো, ওখানে গাছেই রেখে আসলাম। জয়েন যখন হবে তারপর সেটাকে আমি ডিটাচ করব। এখন বলো আমি কাকে ডিটাচ করব? আমি তো অনেকটা বলেই দিলাম। ম্যাম সায়নের নিচের অংশটুকুই তো ম্যাম সায়ন মাদার প্ল্যানেট থেকে। এক্স্যাক্টলি, হ্যাঁ সায়ন মাদার প্ল্যান্ট। দ্যাট মিন্স এখানে আমি দুইটা পার্টি কাটবো। একটু মনোযোগ দিয়ে ভিডিওটাকে একটু মস্তিষ্কের চোখের সামনে আনো, একটু ওই জায়গাটাকে চোখের সামনে আনো এবং আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। এখানে আমি দুইটা মানে পোর্শনই কাটবো, রুট স্টকেও কাটবো এবং সায়নেও কাটবো। প্রথমে আমি রুট স্টকের কোন পার্টটা কাটবো সেটা বলে নেই। এখানে যে আমি জয়েন করেছি, আমার রুট স্টকেরও কিন্তু মাথা ছিল, সায়নেরও মাথাটা জয়েন করেছি।
রুট স্টকেরও রুট সিস্টেম ছিল এবং মাদার প্ল্যান্টেরও রুট সিস্টেম আছে। এখন মাদার প্ল্যান্টের তো পুরোটা কেটে দেওয়া সম্ভব না, সম্ভব? পুরো গাছ কেটে দেওয়া সম্ভব? না No, ম্যাম। ma'am. সম্ভব নয়। তাহলে আমাদের কি করতে হবে, যে পোর্শনে আমরা জয়েন করেছি, যে পোর্শনটাতে আমরা সায়নকে রুট স্টকের সাথে জয়েন করেছি, সেই জয়েনিং পোর্শনের নিচে নিচে সায়নের কেটে দিতে হবে। তাহলে কি হলো, সায়নটা মাদার প্ল্যান্ট থেকে আলাদা হইলো। জয়েন জায়গায় কিন্তু কাটা যাবে না, জয়েনের নিচে যেখানে আমরা দিয়েছি তার 2-4 সেন্টিমিটার নিচে সায়নটাকে মাদার প্ল্যান্ট থেকে ডিটাচ করে দিতে হবে। বুঝেছো? তাহলে কি হলো, জি ম্যাম, একটা রুট জি ম্যাম। স্টকের উপরে দুইটা মাথা পাইলাম আমরা, রুট স্টকের মাথাও পাইলাম আবার সায়নের মাথাটাও থাকলো। এই পর্যন্ত ক্লিয়ার? জি ম্যাম। এখন কি আমাদের রুট স্টকের মাথার দরকার আছে? আমরা তো রুট স্টকের মাথা রাখবো না, কারণ আমরা তো রুট স্টকের শুধু রুটটার অর্ধেকটা রাখবো, মানে বডিটাকে রাখবো, আর মাথা বসাবো সায়নের। তার মানে কি রুট স্টকের মাথাটা আমাদের কেটে দিতে হবে। তার মানে জয়েন করার পর রুট স্টকের উপরে যে মাথাটা আছে সেই মাথাটাকে কেটে দিব। ম্যাম শুধু ওই ডালটাই রাখবো যেটার সাথে মানে আমরা গ্রাফটিং করছি, আর বাকিটুকু কেটে দিব? শোনো, আবার একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা দুইটা প্ল্যান পার্ট, ভিডিওটা তো দেখলাম, দুইটা প্ল্যান পার্ট একত্রিত করলাম, তাই না? মানে রুট স্টককে নিয়ে গেলাম সায়নের কাছে। রুট স্টকেরও তো মাথা ছিল, তার মানে কি জি। উপরে পাতা টাতা ছিল। জি ম্যাম। আবার সায়নের মানে মাদার প্ল্যান্টের যে ডালের সাথে করছি সেটারও মাথা ছিল, মানে উপরে হলো লিফ ছিল। জি ম্যাম। হ্যাঁ, আমরা কারো মাথায় কিন্তু কাটি নাই। যখন আমরা গ্রাফটিং করছি আমরা কি করছি, তাদের বডি থেকে, তাদের স্টেম থেকে কিছু পোর্শন তুলে নিছি, নিয়ে দুইটা স্টেমকে একসাথে জয়েন করে দিছি। তার মানে কি দুইজনের মাথাই আছে, দুইজনের গোড়াও আছে, তাই তো? জি ম্যাম। হ্যাঁ, এখন আমার দরকার সায়নের মাথা আর রুট স্টকের গোড়া। তার মানে কি আমার রুট স্টকের জয়েন হওয়ার মানে দুইটা পার্ট জয়েন হওয়ার পরে রুট স্টকের যে মাথাটা ছিল সেটা তো আমার আর দরকার নাই, দরকার আছে? না ম্যাম। তাহলে রুট স্টকের মাথাটা কেটে দিব। তাহলে থাকলো কি রুট স্টকের গোড়া, সায়নের মাথা এবং সায়নের গোড়া, তাই তো? আমার সায়নের গোড়ার তো দরকার নাই। সায়নের গোড়া দরকার আছে? না ম্যাম। সায়নের গোড়ার জন্য আমার রুট স্টকের গোড়া আছেই তো, কারণ আমি যোগ করে দিছি। এখন যা নেওয়ার এই রুট স্টক থেকেই নিবে সে। জি ম্যাম। তাহলে সায়নের গোড়াটাও কেটে দিব। বুঝতে পারছি ম্যাম। একটা ইন্ডিভিজুয়াল প্ল্যান্ট হবে, দুইটা ডিফারেন্ট প্ল্যান্ট থেকে। দেখো এখানে লিখছে আফটার 1.5 to 2 months union has been achieved, the scion is cut below the union and the stalk above the union। দেখছো, ইউনিয়নের উপরে স্টককে কাটতে হবে এবং ইউনিয়নের নিচে সায়নকে কাটতে হবে। এর ফলে আমরা একটা নতুন ইন্ডিভিজুয়াল প্ল্যান্ট পাবো এবং সেই প্ল্যান্টকে আমরা ডে বাই পরিচর্যা করার মাধ্যমে একটা নতুন প্ল্যান্ট ডেভেলপ করতে পারবো। ওকে, এই যে দেখো এতক্ষণ পরে ছবিটা দেখাই, তা না হলে আগে বলে দিলে হবে না। এই যে ছবি, ঠিক আছে, এই যে দুইটা প্ল্যান্ট পার্ট। এখন আমি তোমাদেরকে প্রশ্ন করব, সবাই একটু মনোযোগ দিয়ে ফিগার এ কে দেখো। ফিগার এর প্রথম যে স্টেম সেটা হলো রুট স্টক এবং পরের স্টেমটা হলো সায়ন। দ্যাট মিনস ফিগার বি তেও প্রথম যে স্টেম সেটা হলো রুট স্টক, পরেরটা হলো সায়ন। ফিগার সিতেও তাই, প্রথমটা হলো রুট স্টক, পরেরটা হলো সায়ন। এখন তোমাদের প্রশ্ন আমি যেটা করব সেটা হলো ফিগার সি থেকে। এখন তোমরা আমাকে বলো, ধরে নেই ফিগার সি এর উপরে দুইটা স্টেমে ব্রাঞ্চ আছে মানে শুট আছে এবং নিচেও দুইটা ডিফারেন্ট রুট সিস্টেম আছে, তাহলে রুট স্টকের কোথায় কাটবো এবং সায়নের কোথায় কাটবো বলো? বলো। ম্যাম সায়নের এই যে কালো যে ইয়াটা আছে এটা নিচের দিকে, এটা 2 থেকে 3 এখানে কাটবো, তাই তো? জি জি ম্যাম। আর রুট স্টকে কোথায় কাটবো? রুট স্টকের ম্যাম আমার মাথাটা, উপরের দিকের মাথাটা। এই যে মাথাটা কাটবো, তাই তো? ইয়েস, হ্যাঁ, এটাই হলো মেইন পয়েন্ট যেটা সবাই একটু পেঁচায় ফেলে, যে আসলে আমরা কোথায় কাটবো বা কিভাবে কাটবো। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষার হলে যখন এই যে প্রসিডিউরের ক্ষেত্রে আমরা ফিগার অঙ্কন করি বা কিছু, যখন যেহেতু প্রসিডিউর লিখতে হয় না,
ভাইবাতে কিন্তু জিজ্ঞাসা করে যে আমরা যে যে ইউনাইট করলাম, করার কোথায় কাটবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্নের ভুল উত্তর আসে, যে বলে যে সায়নের মাথা কেটে দিব আর রুট স্টকের গোড়া কেটে দিব। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। একমাত্র কন্টাক্ট গ্রাফটিং এর ক্ষেত্রেই এরকম একটা কনফিউজিং সিচুয়েশন আসবে, অন্যান্য গ্রাফটিং এ কিন্তু নাই। ভিনিয়ার ক্লেফটে এসব কোনো ঝামেলা নাই। ওকে, মনে থাকবে বিষয়টা। জি ম্যাম। দ্যাটস অল অ্যাবাউট কন্ট্যাক্ট গ্রাফটিং। তোমরা কি গ্রাফটিংটা সম্পর্কে বুঝেছো? হাতে কলমে করলে আরো বুঝতে পারতে। তবে আমার মনে হয় যে আমরা যখন ছুটির পরে সময় পাবো তখন অবশ্যই হাতে কলমে প্র্যাকটিস করব পরীক্ষার আগে। এখন বলো, যদি কারো কোনো সমস্যা থেকে থাকে এর মধ্যে তাহলে আমাকে বলো, আদারওয়াইজ আমরা ক্লাসটা শেষ করি। ম্যাডাম ওয়েক্সিং এর ব্যাপারে কিছু যদি কথা শোনা যায় না, কেউ মনে হয় বলার চেষ্টা করছো, কিছু শুনতে পাচ্ছি না। ম্যাডাম ওয়েক্সিং। তুমি স্পিকারটা একটু মুখের কাছে নাও। বলো। ম্যাডাম ওয়েক্সিং এর ব্যাপারে, ওয়েক্সিং যে আমরা করি। আচ্ছা, তোমরা কি ওর কথা কেউ শুনতে পাচ্ছো? যদি শুনতে পাও কেউ আমাকে একটু প্লিজ একটু কনভার্ট করো কথাটা। আবার বলো। ম্যাম ও ওয়্যাক্সিং এর ব্যাপারে জানতে চাচ্ছিল। কিসের ব্যাপারে? ম্যাম ওয়্যাক্সিং। সেটা কি? কিসের কি? বুঝিনি। ম্যাম দুটো গাছ থেকে যে ওয়াক্স বের হয়ে দুটাকে আচ্ছা, ওয়াক্সিং ওয়াক্সিং ওয়াক্সিং। জি আচ্ছা, ম্যাম। আমি আসলে ওয়ার্ডটাই ধরতে পারছিলাম না, কথাগুলো বোঝা যাচ্ছিল না। আচ্ছা, ওয়াক্সিং দ্য গ্রাফট ইউনিয়ন, এই যেটার কথা বলছো? জি ম্যাম, সম্ভবত ওইটাই বলতেছিল। হ্যাঁ, ওয়াক্সিং দ্য গ্রাফট ইউনিয়ন। এখানে বলা হয়েছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পলিথিন টেপ দিয়ে যখন পেঁচায় দেই তখন দুইটা গাছের হলো তোমার যে ক্যাম্বিয়াম থাকে সেখান থেকে কিছু ওয়াক্স বা কষ আসে, কষ বের হয়। ঠিক আছে, এইটা এই যে দুটা মানে মানে পার্টের মধ্যে যে তোমার দুটো ওয়াক্সের মধ্যে যে সংযুক্ত হচ্ছে বা কি, এটাই হলো যে গ্রাফট ইউনিয়নের ভিতরে যে ওয়াক্সিং, এটাকে বলা হচ্ছে। বুঝেছো? জি ম্যাডাম। তোমার নাম কি? যে প্রশ্নটা করেছো তার নামটা কি আমাকে একটু বলো তো। আলামিন। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি তোমার মনে হয় স্পিকারে অনেক প্রবলেম, আমি আদারওয়াইজ হয়তো বা আমার হিয়ারিং এ প্রবলেম। আমি আসলে তোমার অন্যান্যদের আমি যতটা স্পষ্ট শুনতে পাচ্ছি, আমি তোমার কথাটা কিছুই শুনতে পাচ্ছিলাম না, এই জন্য আমি বাধ্য হয়ে আরেকজনকে কনভয় করতে বলেছিলাম। ওকে, আচ্ছা যাই হোক, এখন আর কোনো প্রশ্ন আছে কারো? ম্যাডাম রুটিং মিডিয়া যেটা ব্যবহার করা হলো ওইটা সম্পর্কে একটু কিছু বলবেন? কোথায় রুটিং মিডিয়া? এখানে কি রুটিং মিডিয়া আমরা না ইউজ করেছি? না ম্যাডাম, এর আগের একটা কোশ্চেন ছিল আর কি। এর আগের একটা কোশ্চেন মানে কি এয়ার লেয়ারিং এ? জি জি জি। এয়ার লেয়ারিং এর রুটিং মিডিয়া হিসেবে আমরা সয়েল ইউজ করি। সয়েলের সাথে সাধারণত আমরা ডিকম্পোজ পাউডার ইউজ করি। অনেক সময় সয়েলের সাথে আমরা অ্যাশও ইউজ করতে পারি, অথবা সয়েলের পরিবর্তেও আমরা অ্যাশ ইউজ করতে পারি। ম্যাম শুধু অ্যাশ ইউজ করলে কি ওটা মানে না, ওটার সাথে কি কোনো ম্যাম অ্যাশের সাথে তো কম্পোজ? ডিকম্পোজড পাউডার থাকছেই। ও জি ফর ম্যাম। ইওর কাইন্ড ইনফরমেশন, অবশ্যই ডিকম্পোজড পাউডার হতে হবে। এটা কিন্তু র পাউডার দেওয়া যাবে না। র পাউডার দিলে র পাউডার এ যথেষ্ট মিথেন থাকে। সেই মিথেন কি করবে, র পাউডার মিথেন তৈরি করার মাধ্যমে সেই স্টেমকে পচিয়ে ফেলবে এবং নতুন যে রুট ফর্ম করতে চাইবে সেটাকে পচিয়ে ফেলবে। দ্যাট মিনস গাছের গোড়াতেও কখনো র পাউডার হবে মানে যায় না, সবসময় ডিকম্পোজড পাউডার দিতে হয়। জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। ওকে জি ম্যাম। ওকে, আর কারো কোনো প্রশ্ন? না ম্যাম। ওকে, যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে কন্টাক্ট গ্রাফটিং এর ক্লাসটা এখানেই শেষ। আর ওয়াহিদকে যতটুকু সম্ভব আমি বলেছিলাম যে আমরা নেক্সট ক্লাসটা নিব এই মানে 3টা 3:30টার দিকেই। ও আমাকে 2টা টাইম দিয়েছে, একটা হলো সোমবার অথবা বুধবার। তো তোমরা বলো আমাকে তোমাদের যেটা কনভেনিয়েন্ট হয়, আমি সেই ডেতেই ক্লাস নিব। আমার কিন্তু মূলত 3টা ক্লাস পাও না, যদি 3টা নাও নেই, আমার মূলত 2টা ক্লাস পাও না তোমাদের কাছে। এক, প্র্যাকটিক্যাল ক্লাস হিসেবে আমার ক্লাস পাও না তোমাদের কাছে, এবং থিওরিটিক্যাল যেহেতু 2 স্যারই ক্লাস শেষ করে দিয়েছেন, থিওরিটিক্যাল এখন আমার পড়ানোর কথা,
মানে সেই হিসেবে 2টা থিওরি ক্লাস প্লাস একটা প্র্যাকটিক্যাল ক্লাস, 3টে ক্লাস কিন্তু আমার পাওয়ার কথা। তো আমি 3টে ক্লাস নিব না, আমি একটা ক্লাস নিব। ঠিক আছে, আমি পার উইকে একটা করে ক্লাস নিব। যদি কখনো প্রয়োজন মনে হয় যে আমরা হয়তো কোনো উইকে 2টা ক্লাসও নিতে পারি যদি প্রয়োজন পড়ে। ওকে, আর আমি চাইছি যে আমাদের যে অ্যাজ ইউজুয়াল ক্লাস টাইমটা আছে বৃহস্পতিবার 11টায় এবং রবিবার দুপুর 12টায়। তো আমি চাচ্ছি যে এই সময় থেকে বের হয়ে এসে আমরা যদি 3টা 3:30টার দিকে ক্লাস কন্ডাক্ট করতে পারি তাহলে আর কি সুবিধা হতো। ম্যাডাম 3:30টায় দিলে একটু 4:30টায় নামাজ থাকে তো একটু আচ্ছা, প্রবলেম তাহলে হয়। 3টা ক্লাস করব। জি জি। ওকে, তাহলে সোমবার অথবা বুধবার যেটা কনভিনিয়েন্ট হয় ওয়াহিদ আমাকে জানিয়ে দিও যে ম্যাডাম সোমবার অথবা বুধবার, তোমাদের উপরেই ছেড়ে দিলাম। যেদিন আমার প্রবলেম থাকবে সেদিন তো আমি তোমাদেরকে বলবো যে আমি আজকে নিতে পারবো না বা এই ক্লাসটা আমি সামনের বুধবার বা সোমবার নেব। ওকে, আদারওয়াইজ তোমরা সোমবার নাকি বুধবার ক্লাস করবে এটা আমাকে একটু জানিয়ে দিও। ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। তাহলে আজকের ক্লাস শেষ। সবাই নিজেদের আইডি নিশ্চয়ই দিয়েছো। আমি একটু আইডিটা কল করতে চাই। ম্যাম আমাদের যেগুলো স্লাইড পড়াচ্ছেন ম্যাম পিডিএফ দিয়ে দিলে ভালো হতো, মানে আপনি পড়ানোর পাশাপাশি ম্যাম আমরা দেখে নিতাম। না না না, আমি পড়ানোর পাশাপাশি না, আমি পড়ানোর পর দেখিয়ে দিব। পড়ানোর পর আমরা নিজেরা পড়ে নিতাম। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব। কিছু দূর শেষ করি, শেষ না করে অর্ধেক স্লাইড কিভাবে দিব বলো? জি ম্যাম। আর আমি আগে দিয়ে দিব না এই কারণেই, আমি চাইলেই পুরোটা দিয়ে দিতে পারতাম, কিন্তু আসলে আমরা স্টুডেন্ট, আমিও তো স্টুডেন্ট ছিলাম তোমাদের মতো। আসলে হয় না জানো, যখন হাতে নোট থাকে তখন আর ক্লাসে মনোযোগ থাকে না। জি ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে আইডি 099 মানে 99, আইডি 99। সে চলে গিয়েছে আইডি দিয়ে। 94 Yes, ma'am. 73 Yes, ma'am. 12 ID 12 Yes, ma'am. 38 38 42 42 Ma'am, 38. আচ্ছা 38 42 Ma'am, 35. 35 42 বলো, 42 কোথায়? 58 Yes, ma'am. 21 Yes, ma'am. 85 18 ব্যাচের 85 Yes, ma'am. Hello. হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। 18 ব্যাচের 85, 19 ব্যাচের 05 05 19 ব্যাচের 05 না, এরা আইডি দিয়ে চলে গিয়েছে। নেক্সট ডে থেকে আইডি কল করে তারপরে তোমাদের ক্লাস শুরু করতে হবে। না না, সবার শেষে আইডি কল করতে হবে। আমি যে কয়জনের রেসপন্স পাইনি তাদেরকে আমি কিন্তু অ্যাবসেন্ট দিয়ে দিব। তোমাদের ফ্রেন্ডদেরকে বলে দিবা, ঠিক আছে? জি ম্যাম। ওকে ঠিক আছে, আজকে ক্লাস এ পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। Assalamu alaikum, ma'am.